গত ১০০ বছরে এত বেইমানির শিকার আর কোনো জাতে হয়নি। যারাই তাদের সাহায্য করতে গিয়েছে সবাই সুবিধা আদায় করে হয় পেছন থেকে ছুরি মেরেছে আর নয়তো খরচের খাতায় ফেলে দিয়েছে। দগদগে ঘায়ের মতো তাই প্রত্যেক কুর্দির মনে একটাই প্রবাদ জ্বালা দেয়, পাহাড় ছাড়া কুর্দিদের আর কোনো বন্ধু নেই। এটি কোনো কাব্যিক বিলাপ নয়, এটি কুর্দিদের ইতিহাস, এমন এক জাতির মর্মান্তিক সারসংক্ষেপ যারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রবিহীন জনগোষ্ঠী, প্রায় ৩.৫ কোটি মানুষের এক প্রাচীন জাতি, যারা ৩টি বাংলাদেশের চাইতেও বড় ভূখণ্ডে শতাব্দীর পর শতাব্দী ধরে বাস করছে। তাদের এই ভূমি তেল, খনিজ আর সুপ্রিয় পানির সম্পদে পরিপূর্ণ, অথচ আজ তারা তুরস্ক, ইরান, ইরাক এবং সিরিয়ার মধ্যে কাঁটাতারে বিভক্ত। তাদের গল্পটা শুধু নিপীড়নের নয়, তার চাইতেও গভীর এক যন্ত্রণার। এটি হলো প্রতি পদে পদে শিকার হওয়া নির্মম, ধারাবাহিক এবং অন্তহীন বিশ্বাসঘাতকতার। বিশ্বাসঘাতকতা শুরু ১০০ বছরেরও বেশি আগে, যখন অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ৩ শতাব্দী ধরে কুর্দিরা এই সাম্রাজ্যের অধীনেই ছিল। যখন সাম্রাজ্য ভেঙে পড়ছে, তখন ব্রিটিশ এবং ফরাসিরা মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকার খেলায় মেতে ওঠে। সেই সময়ে ব্রিটিশ অফিসার টি.ই. লরেন্স, যিনি লরেন্স অফ অ্যারাবিয়া নামে বিখ্যাত, আরবদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করলে যুদ্ধের পর তারা পাবে স্বপ্নের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা। ঠিক তখনই অন্য ব্রিটিশ এজেন্টরা কুর্দি উপজাতিদেরও একই প্রতিশ্রুতি দিচ্ছিল। কুর্দিরা সেই কথা বিশ্বাস করে, তারা অটোমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে স্বাধীনতার আশায়। কিন্তু তারা জানতো না এই প্রতিশ্রুতির আড়ালে এক ভয়াবহ মিথ্যা লুকিয়েছিল। ব্রিটিশরা যখন কুর্দিদের স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছিল, ঠিক তখনই ১৯১৬ সালে তারা ফরাসিদের সাথে মিলে এক গোপন চুক্তি করেছিল, ইতিহাসে যা কুখ্যাত সাইক্স-পিকো চুক্তি নামে। এই চুক্তিতে ব্রিটিশ কূটনীতিক মার্ক সাইক্স এবং ফরাসি কূটনীতিক ফ্রাঁসোয়া পিকো কুর্দিদের মতামত না নিয়েই তাদের মাতৃভূমিকে পেন্সিলের দাগে ভাগ করে ফেলেছিলেন ভবিষ্যতে তুরস্ক, সিরিয়া, ইরাক আর ইরানের মধ্যে। মধ্যপ্রাচ্যের গত ১০০ বছরের বেশিরভাগ সংঘাতের মূল এই গোপন চুক্তি। কুর্দিদের সাথে বিশ্বাসঘাতকতা কোনো দুর্ঘটনা ছিল না, এটি শুরু থেকেই পরিকল্পিত ছিল। তাদের রক্তকে স্রেফ যুদ্ধের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার লক্ষ্য ছিল তাদের ভূমি দখল করা, মুক্ত করা নয়। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের চূড়ান্ত পতনের পর ১৯২০ সালে মিত্রশক্তি ইস্তাম্বুলে একটি পুতুল অটোমান সরকারের সাথে সেভরেস্ট চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি ছিল কুর্দিদের জন্য স্বপ্নের দলিল। সেই চুক্তির ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর ধারায় তুরস্কের আনাতোলিয়ার অংশ নিয়ে একটি স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠনের সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল। বহু শতাব্দীর মধ্যে প্রথমবার কুর্দিরা একটি রাষ্ট্র পাওয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল, কিন্তু সেই চুক্তিও ছিল মিথ্যা। এই চুক্তি তুরস্কের জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করে তোলে। যুদ্ধের নায়ক মুস্তফা কামাল পাশা, যিনি পরে আতাতুর্ক হবেন, এই চুক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেন। আতাতুর্কের সামরিক বিজয়ের মুখে পশ্চিমা মিত্রশক্তি, সেই ব্রিটেন আর ফ্রান্স, তাদের অবস্থান ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নেয়। যে কুর্দিদের তারা স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদেরকেই তারা ছুঁড়ে ফেলে দেয়। ১৯২৩ সালে তারা আতাতুর্কের নতুন শক্তিশালী তুরস্ক প্রজাতন্ত্রের সাথে লুসান চুক্তি স্বাক্ষর করে। এবারের চুক্তি তুরস্কের বর্তমান সীমানা নির্ধারণ করে এবং তাতে কুর্দিস্তান বা কুর্দি শব্দের কোনো অস্তিত্বই ছিল না। স্বাধীন কুর্দিস্তানের স্বপ্নকে সেভরেসের টেবিলে জন্ম দিয়ে লুসানের টেবিলে জীবন্ত কবর দেওয়া হয়। এই চুক্তির পরপরই তুর্কি পাঠ্যপুস্তক থেকে কুর্দিস্তান শব্দটি পর্যন্ত মুছে ফেলা হয়েছিল। ফিলিস্তিনিদের জন্য বেলফোর ঘোষণা যেমন এক ট্র্যাজেডি, কুর্দিদের জন্য লুসান চুক্তি ঠিক তেমনই নির্মম পরিহাস। পশ্চিমা শক্তিগুলো একটি শক্তিশালী ও স্থিতিশীল তুরস্ককে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বাফার বা প্রাচীর হিসেবে চেয়েছিল। সেই ভূ রাজনৈতিক খেলার কাছে কুর্দিদের নৈতিক প্রতিশ্রুতি মূল্যহীন প্রমাণিত হয়।
লুসান চুক্তির পর লক্ষ লক্ষ কুর্দি নতুন তুরস্ক প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ঘুম থেকে ওঠে, কিন্তু কামাল আতাতুর্কের সরকার একক তুর্কি জাতিরাষ্ট্র গঠনে ছিল বদ্ধপরিকর। সেই প্রকল্পে কুর্দিদের কোনো স্থান ছিল না। শুরু হয় ইতিহাসের এক অদ্ভুত ও নৃশংস দমনপীড়ন। তুর্কির রাষ্ট্র কুর্দিদের অস্তিত্বই অস্বীকার করে। ব্রিটানিকা এবং অন্যান্য ঐতিহাসিক সূত্র জানায় যে কুর্দিদের একটি নতুন অপমানজনক নাম দেওয়া হয়েছিল, পার্বত্য তুর্কি। রাষ্ট্রীয় তত্ত্বটি ছিল এরা আসলে তুর্কি, কিন্তু পাহাড়ে বাস করার কারণে নিজেদের তুর্কি পরিচয় ভুলে গিয়েছে এবং বিকৃত তুর্কি উপভাষায় অর্থাৎ কুর্দি ভাষায় কথা বলে। কুর্দ বা কুর্দিস্তান শব্দ উচ্চারণ নিষিদ্ধ হয়ে যায়। 1991 সাল পর্যন্ত প্রায় 70 বছর কুর্দি ভাষা জনসম্মুখে, স্কুলে, এমনকি ব্যক্তিগত জীবনও নিষিদ্ধ ছিল। যখনই কুর্দিরা এই পরিচয় মুছে ফেলার নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছে, রাষ্ট্রীয় নিপীড়ন তত বেশি নৃশংস হয়েছে। এর সবচাইতে ভয়াবহ উদাহরণ হল 1937 থেকে 38 সালের দেরসিম গণহত্যা। দেরসিমের আধ্যাত্মিক নেতা সাইদ রিজাকে শান্তি আলোচনার নামে এরজিনকানে ডেকে পাঠানো হয়। তিনি যখন সরকারের পক্ষের সাথে কথা বলতে আসেন, তখন তার সাথে বিশ্বাসঘাতকতা করে গ্রেফতার করা হয়। দ্রুত এক প্রহসনমূলক বিচারের মাধ্যমে তাকে এবং তার 16 বছর বয়সী পুত্র সহ অন্য নেতাদের ফাঁসি দেওয়া হয়। এরপর তুর্কি সেনাবাহিনী প্রায় 25,000 সৈন্য নিয়ে দেরসিমে নামে। ঐতিহাসিক এবং প্রত্যক্ষদর্শীদের মতে হাজার হাজার মানুষ আত্মসমর্পণ করার পরও তাদেরকে গুলি করে হত্যা করা হয়। নারী ও শিশুদের শস্যের গোলা বা আস্তাবলে তালাবদ্ধ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগও রয়েছে। এই অভিযানে 30 থেকে 70 হাজার কুর্দিকে হত্যা করা হয় বলে অনুমান করা হয়। তৎকালীন ব্রিটিশ কনসাল এই নৃশংসতাকে 1915 সালের আর্মেনিয়ান গণহত্যার সাথে তুলনা করেছিলেন। দশকের পর দশক ধরে চলা এই সাংস্কৃতিক এবং শারীরিক নিপীড়নের চূড়ান্ত পরিণতি হিসেবে 1978 সালে জন্ম নেয় আবদুল্লাহ ওজালানের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। পিকেকে প্রথমে স্বাধীনতার দাবিতে যে সশস্ত্র সংগ্রাম শুরু করে, তা তুরস্ককে 4 দশকের এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ঠেলে দেয়, যাতে প্রাণ হারায় প্রায় 40,000 মানুষ। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। কিন্তু যখন একটি রাষ্ট্র তার জনগণের অস্তিত্বকে অস্বীকার করে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পথকে গণহত্যার মাধ্যমে রুদ্ধ করে দেয়, তখন তা সশস্ত্র বিদ্রোহকেই অনিবার্য করে তোলে। তুরস্কের কুর্দিরা যখন অস্তিত্বের সংকটে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইরানে কুর্দিদের জন্য এক ক্ষণস্থায়ী সুযোগ নিয়ে আসে। সোভিয়েত ইউনিয়ন উত্তর পশ্চিম ইরান দখল করে। এই শূন্যতায় সোভিয়েতদের সমর্থনে ইরানি কুর্দিরা 1946 সালের জানুয়ারিতে মাহাবাদ প্রজাতন্ত্র ঘোষণা করে। কাজী মোহাম্মদ হন এর প্রেসিডেন্ট। তাদের নিজস্ব পতাকা ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল, কুর্দি ভাষায় স্কুল চলছিল, কিন্তু এই স্বপ্নের মেয়াদ ছিল মাত্র 11 মাস। রুশরা কুর্দিদের ভালোবেসে এই রাষ্ট্র গড়েনি। তারা এটিকে তেহরানের উপর চাপ সৃষ্টির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। স্নায়ুযুদ্ধ তখন শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরানের তেলের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়ে জাতিসংঘে সোভিয়েত ইউনিয়নকে ইরান ত্যাগের জন্য প্রচণ্ড চাপ দেয়। জোসেফ স্ট্যালিন কুর্দিদের ভাগ্য নিয়ে বিন্দুমাত্র ভাবেননি। তিনি মার্কিন চাপের মুখে পিছু হটেন এবং 1946 সালের শেষ দিকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করে নেন। মাহাবাদ প্রজাতন্ত্র অরক্ষিত হয়ে পড়ে। ইরানি সেনাবাহিনী শহরে ঢুকে পড়ে। তারা কুর্দি ভাষার স্কুল বন্ধ করে দেয়, কুর্দি বই পুড়িয়ে ফেলে। 1947 সালের মার্চে প্রজাতন্ত্রের নেতা কাজী মুহাম্মদকে যে চত্বরে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই মাহাবাদের চাহার চেরা চত্বরেই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। কুর্দিরা আবারও বুঝতে পারল যে পরাশক্তিদের দাবার বোর্ডে তারা কেবলই এক একটি ঘুঁটি, যাদের খেলা শেষে সরিয়ে ফেলা হয়। চারটি দেশের মধ্যে ইরাকের কুর্দিদের ইতিহাস সম্ভবত সবচাইতে রক্তে ভেজা। সাদ্দাম হোসেনের পার্টি কুর্দিদের নির্মূল করাকে তাদের নীতির অংশ বানিয়েছিল। 1988 সালে ইরান ইরাক যুদ্ধের শেষ দিকে সাদ্দাম কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন অপারেশন আনফাল নাম দিয়ে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সূত্রের মতে এটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা। প্রায় 4000 কুর্দি গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং আনুমানিক 1,80,000 কুর্দিকে
হত্যা বা জীবন্ত কবর দেওয়া হয়। এই গণহত্যার সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি ছিল 1988 সালে 16 মার্চ হালাবজা শহরে। সাদ্দামের বিমান বাহিনী সেদিন শহরটিতে নার্ভ গ্যাস, মাস্টার্ড গ্যাস সহ বিভিন্ন রাসায়নিক গ্যাসের বোমা ফেলে। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করে যে 5000 বেসামরিক লোক, যাদের বেশিরভাগই নারী ও শিশু, কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ যন্ত্রণা নিয়ে মারা যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা পোড়া আপেলের গন্ধ, মানুষের হাসতে হাসতে মারা যাওয়া এবং সবুজ বমি করার মতো বিভীষিকাময় দৃশ্যের বর্ণনা দেন। সবচাইতে মর্মান্তিক বিষয়, বিশ্ব সেদিন চুপ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তখন সাদ্দামকে সমর্থন দিচ্ছিল, কারণ সে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তারা তাদের মিত্রের করা এই ভয়াবহ গণহত্যাকে সুবিধাজনকভাবে উপেক্ষা করে গিয়েছিল। মাত্র 3 বছর পর 1991 সালে সাদ্দাম কুয়েত দখল করলে আমেরিকা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম উপসাগরীয় যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র ইরাকি জনগণকে, বিশেষ করে কুর্দিদের, সাদ্দামের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। কুর্দিরা সেই আহ্বানে সাড়া দেয়। তারা ভেবেছিল এবার আমেরিকা তাদের পাশে দাঁড়াবে। কিন্তু সাদ্দাম পরাজিত হওয়ার পর মার্কিন বাহিনী কুর্দিদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে চলে যায়। সাদ্দাম তার সমস্ত শক্তি নিয়ে কুর্দিদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হেলিকপ্টার গানশিপ দিয়ে নৃশংসভাবে বিদ্রোহ দমন করেন। এই 1991 সালের বিশ্বাসঘাতকতা কুর্দিদের মনে এতটাই গভীরভাবে দাগ কেটেছিল যে তারা একে তাদের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় বলে মনে করে। লক্ষ লক্ষ কুর্দি শরণার্থীর ঢল সামলাতে এবং আন্তর্জাতিক চাপে মার্কিন ও ব্রিটিশরা উত্তর ইরাকে একটি নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় বাধ্য হয়, যা প্রকারান্তে ইরাকি কুর্দিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চলে জন্ম দেয়। কিন্তু এই চক্রটি দেখায় যে মার্কিন নীতি কুর্দিদের অধিকারের ওপর ভিত্তি করে নয়, বরং এটি সম্পূর্ণরূপে ওয়াশিংটনের পরিবর্তনশীল স্বার্থ দ্বারা চালিত। কুর্দিদের রাষ্ট্র না পাওয়ার পেছনে শুধু বাইরের শক্তিই নয়, তাদের নিজেদের বিভেদও এই ট্র্যাজেডির বড় অংশ। 1990-এর দশকে যখন তারা নো ফ্লাই জোনের সুরক্ষায় একটি আধা স্বাধীন রাষ্ট্র চালাচ্ছিল, তখন ইরাকের দুটি প্রধান কুর্দি দল, মাসুদ বারজানির কেডিপি এবং জালাল তালাবানির পিইউকে, এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। কেন এই যুদ্ধ? স্বাধীনতার জন্য নয়। যুদ্ধের মূল কারণ ছিল ক্ষমতা এবং অর্থ, বিশেষ করে তুরস্কের সাথে সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আসা বিশাল অঙ্কের রাজস্ব। এই গৃহযুদ্ধ কুর্দি ইতিহাসের সবচাইতে কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয়। 1996 সালে পিইউকে যখন ইরানের সমর্থনে কেডিপিকে কোণঠাসা করে ফেলেছিল, তখন কেডিপি নেতা মাসুদ বারজানি এমন একজনের কাছে সাহায্য চেয়েছিলেন যা ছিল অকল্পনীয়। তিনি সাদ্দাম হোসেনের কাছে সাহায্য চান। সেই সাদ্দাম যিনি 8 বছর আগে হালাবজায় কুর্দিদের ওপর রাসায়নিক হামলা চালিয়েছিলেন। সাদ্দামের ট্যাঙ্ক কেডিপি এর হয়ে পিইউকে এর উপর হামলা চালায়। এই অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা প্রমাণ করে অনেক সময় কুর্দি নেতৃত্বের কাছেও একটি একীভূত কুর্দিস্তানের স্বপ্নের চাইতে দলীয় এবং উপজাতীয় ক্ষমতা ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিভেদই বাইরের শত্রুদের কাজকে সহজ করে দিয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এই বিশ্বাসঘাতকতা চক্রের নির্মমতম পুনরাবৃত্তি ঘটেছে সিরিয়ায়। সিরিয়ার গৃহযুদ্ধে যখন আইসিসের মতো শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সিরিয়ার কুর্দি যোদ্ধারা তাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর স্থলশক্তি হিসেবে আবির্ভূত হয়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের আইসিসের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মিত্র হিসেবে বেছে নেয়। কুর্দি নারী পুরুষ যোদ্ধারা হাজার হাজার জীবন দিয়ে আইসিসকে পরাজিত করে। কিন্তু এই মিত্রতা তুরস্ককে ক্ষুব্ধ করে, কারণ তুরস্ক ওয়াইপিজিকে তাদের পুরনো শত্রু পিকেকে এর সিরিয়ান শাখা হিসেবে দেখে। আইসিসের পতনের পর 2019 সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে একটি ফোন কল করেন। সেই এক ফোন কলের পর ট্রাম্প আকস্মিকভাবে উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। যাদের সাথে মিলে তারা আইসিসের বিরুদ্ধে লড়েছিল, সেই কুর্দিদের পিঠেই তারা ছুরি মারে। কুর্দিদের সাথে বিশ্বাসঘাতকতার দীর্ঘ তালিকায় এটি ছিল আরেকটি সংযোজন মাত্র। মার্কিন সৈন্যরা চলে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তুরস্ক অপারেশন পিস স্প্রিং নামে কুর্দিদের উপর পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরু করে। আমেরিকার থেকে পরিত্যক্ত হয়ে কুর্দিরা আবার বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা তাদের পুরনো শত্রু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। ইতিহাসের কি নির্মম পুনরাবৃত্তি! প্রতিবার প্রতিটি যুদ্ধে
কুর্দিরা পরাশক্তিদের জন্য যুদ্ধ করেছে এবং প্রতিটি যুদ্ধের শেষে শান্তি চুক্তির টেবিলে তারাই পরিত্যক্ত হয়েছে। আজ কুর্দিদের সংগ্রাম 4টি ভিন্ন রণাঙ্গনে বিভক্ত। তুরস্কে পিকেকে নেতা ওজালানের আহ্বানে একটি নতুন শান্তি প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে। পিকেকে এমনকি অস্ত্রবিরতি ও সংগঠন বিলুপ্ত করারও ঘোষণা দিয়েছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে যে কুর্দি সাংবাদিক ও রাজনীতিবিদদের ওপর নিপীড়ন ও গ্রেপ্তার আগের মতোই রয়েছে। ইরাকে তাদের একটি স্বায়ত্তশাসিত সরকার আছে, কিন্তু তারা বাগদাদের সাথে তেল গ্যাসের অর্থ নিয়ে দ্বন্দ্বে এবং কেডিপি ও পিইউকে এর অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত। নিউ লাইন্স ইনস্টিটিউটের একটি প্রতিবেদন বলছে, সাম্প্রতিক নির্বাচন কুর্দিস্তানকে আগের চাইতেও বেশি বিভক্ত করেছে। সিরিয়ায় আসাদের পতনের পর এক নতুন অস্থিরতা তৈরি হয়েছে। কুর্দিরা নতুন সিরিয়ার রাষ্ট্রে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করছে, কিন্তু তুরস্ক যে কোনো মুহূর্তে নতুন সামরিক অভিযানে হুমকি দিচ্ছে। আর আল হাওলের মতো শরণার্থী শিবিরগুলো মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে আছে। ইরানে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো রিপোর্ট করেছে যে কুর্দিদের ওপর নিপীড়ন, বিশেষ করে কুলবার বা দরিদ্র সীমান্ত পারাপারকারীদের হত্যা এবং মাহসা আমিনের মৃত্যুর পর শুরু বিক্ষোভে অংশগ্রহণকারীদের গণহারে গ্রেফতার ও মৃত্যুদণ্ড অব্যাহত রয়েছে। কুর্দিদের ইতিহাস এক অন্তহীন ট্র্যাজেডি। তাই যখন একজন কুর্দি বলে পাহাড় ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই, তখন তারা কোনো কবিতা আবৃত্তি করে না, তারা তাদের ইতিহাস বর্ণনা করে। প্রশ্ন হলো, এই বিশ্বাসঘাতকতার চক্র কি কখনো ভাঙবে? কাজী নিশাদ, যমুনা নিউজ।